রোমহর্ষক একটি ঘটনা। এই ঘটনাটি আশা করছি আপনাদের সকলেরই ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। জোবায়ের ইসলাম ভাই আমাকে একটি অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, সেটি 40 মিনিটসের একটি অডিও ক্লিপ, মানে 40 মিনিটের একটা অডিও ক্লিপ। তো এই অডিও ক্লিপটা আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। তো সেখানে উনি এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আর এই ঘটনাটি মূলত যাদের সাথে ঘটেছিল তারা প্রায় সবাই এই জোবায়ের ইসলাম ভাইয়ের পরিচিত এবং বন্ধুবান্ধব আর কি। এদের মধ্যে এই দলের দলনেতা ছিলেন হচ্ছে আমিন ভাই। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি জিমের ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত রয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2010 কি 11 সালের দিকে। এই আমিন ভাই উনি একজন কোল্ড স্টোরেজ স্পেশালিস্ট। আমরা বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ দেখি। কোল্ড স্টোরেজ মানে হিমাগার। আবার দেখা যায় বিভিন্ন জায়গায় হিমাগার তৈরি করে নিতে হয়, বিভিন্ন হসপিটাল হোক, ল্যাব হোক, বিভিন্ন জায়গায় হোক হিমাগার তৈরি করতে হয়। বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতেও হিমাগারের প্রয়োজন রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে রাখার জন্য। তো উনি যেহেতু একজন হিমাগার স্পেশালিস্ট ছিলেন, আর চট্টগ্রাম থেকেই উনি বিভিন্ন পার্টসপাতিগুলো, উনি চট্টগ্রামে থাকতেন, ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে উনি অর্ডার পেতেন সেখানে গিয়ে ছোট হোক বড় হোক ওই হিমাগারের সেট আপটা উনি দিয়ে আসতেন। তো ওনার কাছে গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ফ্যাক্টরির কোনো একটা জায়গায় এরকম ছোট্ট আকারের একটি হিমাগার তৈরির একটা অর্ডার আসে। উনি এবং ওনার সাথে যেই বন্ধুবান্ধব রয়েছেন ওনারা সবাই একসাথে কাজ করতেন। এর মধ্যে আমিন ভাই উনি ছিলেন মানে দলনেতা, ওনার সাথে ওনার বন্ধু ছিল রুবেল, আরেকজন নাম ছিল মাসুদ, আরও কয়েকজন ছিল। মোটামুটি 6 জন লোক মিলে এই গোপালগঞ্জের কাশিয়ানীর কোনো একটা জায়গায়, এক্স্যাক্ট কোন জায়গাটা সেটা ওনার নাম মনে নেই, যার কারণে বলতে পারেননি, তবে কাশিয়ানীর কোনো একটা জায়গায় হবে আর কি। কাশিয়ানী তো অনেক বড় একটা জায়গা, তো কোনো একটা জায়গায় হবে। তো ওনারা সেখানে যান। ওখানে যাওয়ার পর যেতে যেতে রাত হয়ে যায় আর কি। তো রাত হয়ে গেলে তো ওখানে যে সিকিউরিটি গার্ড, তার নাম বলেছিলেন যে শামসুল বা শমশের, এইরকম একটা নাম হবে, এক্স্যাক্ট তাদের মনে নেই আর কি। তো সিকিউরিটি গার্ড তাদেরকে ওই ফ্যাক্টরির বিল্ডিংয়ের 3য় তলাতে নিয়ে যান। তো বিল্ডিংটা দেখে ওনাদের মনে হচ্ছে যে বিল্ডিংটা বেশ আগেরই তৈরি করা এবং বেশ জরাজীর্ণ বলা চলে, মানে যত্ন নাই, খুব যে পুরাতন তা নয়, যত্নের অভাব রয়েছে। দেখে মনে হয় যে বেশ কিছু অংশ অ্যাবান্ডন্ড হয়ে আছে, মানে পরিত্যক্ত হয়ে আছে। তো যাই হোক, সিকিউরিটি গার্ড তাদেরকে সাথে নিয়ে 3 তলায় উঠে যান, মানে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে যান। 3 তলায় উঠার ডান পাশে তাদেরকে নিয়ে যান। ডান পাশে একটি ঘর রয়েছে, সেই ঘরটি তালাবদ্ধ এবং তালাটা দেখেই বোঝা যাচ্ছিল যে তালাটি বেশ পুরাতন এবং অনেকদিন আগে লাগানো হয়েছে। এই ঘরটা অনেকদিন খোলা হয় না। ওই রুমের পরে আর একটি ঘর রয়েছে, সেই ঘরে তাদেরকে নিয়ে যান। বলেন যে আপনারা এখানেই থাকবেন, যে কয়দিন এখানে কাজ করবেন, আর আজকে রাত্রে আপনাদের খাবারের ব্যবস্থা এখানেই করা হয়েছে। আগামীকাল থেকে এখানে একটি হোটেল রয়েছে, সেই হোটেলেই আপনারা 3 বেলা খাবার খাবেন। যদিও হোটেলটা খুব বেশি দূরে না, আবার খুব কাছেও না, তো এমন একটি জায়গা ছিল আর কি। তো সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল। তো তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান। তো প্রথম রাত্রেই একটি ঘটনা ঘটে। এখানে বলে রাখা ভালো, ওনারা ছিলেন মানুষ 6 জন, বালিশ দিয়েছে 4টা, কারণ ওখানে আবার বালিশের স্বল্পতা ছিল। বলা হয়েছিল যে পরে আবার বালিশ এনে দেবে। এখন যেহেতু মানুষ 6 জন, বালিশ 4টা, তো ওনারা কেউ কেউ একটা বালিশে 2 জন ঘুমিয়েছেন এবং 2 জনের মাথা 2 দিকে, মানে দেখা যাচ্ছে যে বালিশটা যদি আমরা লম্বালম্বি করে রাখি, একটা অংশে এক পাশে মাথা পা, মানে একজনের থেকে আরেকজনের ডিরেকশনটা টোটালি অপোজিট,
মানে কেউ বালিশের উত্তর দিকে শুলে আর একজন দক্ষিণ দিকে শোবে, মানে এইভাবে তারা নিজেদের মধ্যে সেট আপ করে 4টা বালিশ নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঘুমিয়েছে। তো তখন রাত আনুমানিক 1টা কি 1:30টা বাজে। এর মধ্যে ওনাদের দলের মধ্যে রুবেল নামে একজন আছে, তার ঘুম আবার খুব পাতলা, তো তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পেছনে একটা কারণ ছিল, কারণ হচ্ছে সে একটা শব্দ শুনছিল। শব্দটা মনে হচ্ছিল তাদের ঠিক যে পাশের রুমটা, যে রুমটা তালাবদ্ধ অবস্থায় রয়েছে, সেই রুম থেকে কোনো একটা শব্দ আসে। যদিও বা তারা যখন ওই রুমটা পার হয়ে তাদের থাকার রুমে ঢুকেছে, যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, তখন কিন্তু ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিল আমিন ভাই যে এই রুমটা তালাবদ্ধ কেন, এখানে কি রয়েছে? তখন সিকিউরিটি গার্ড বলেছিল এখানে বিভিন্ন ধরনের গার্বেজ এবং টুকিটাকি মালামাল রাখা, এটা তারা গার্বেজ এবং স্টোর রুম 2টা হিসাবে ইউজ করে। তো অনেক দিন ধরে বন্ধ আছে, এখানে কেউ ঢোকেও না, জানালা সব বন্ধ, এবং ওইখানে একটা মানে বিড়ালও ঢোকার কোনো সুযোগ নেই, এমনভাবে ওইটা আটকানো আর কি রুমটা। তো ওনারা কিন্তু শুরুতেই দেখেছিলেন। তো এই রুবেল ভাই উনি যখন ঘুম ভাঙার পর মানে বুঝতে পারলেন যে এই রুম থেকে কোনো একটা শব্দ হচ্ছে। শব্দটা এমন ছিল, একটি পানির ফাঁকা বোতল, এই যে আমরা বিভিন্ন বোতলে অ্যাকুয়াফিনা বা এই মাম পানির বোতল যেগুলো রয়েছে আর কি ফ্রেশ, এই সমস্ত বোতল যেগুলো রয়েছে, মনে হচ্ছে যে এরকম বড় একটা পানির বোতল বা কোকের বোতল, পেপসি বোতল, যাই হোক এরকম কিছু একটা আর কি। তো এই জিনিস কেউ দেয়ালের সাথে বারবার ছুঁড়ে দিচ্ছে দেয়ালের দিকে, এবং এই বোতল যদি দেয়ালের দিকে সজোরে ছুঁড়ে দেওয়া হয় এক ধরনের একটা শব্দ হয়। ওই বোতল যখন দেয়ালের সাথে লাগে এবং ঠাস করে মাটিতে পড়ে যায়, বোঝা যায় এটা একটা এই টাইপের বোতল, প্লাস্টিকের বোতল এরকম মনে হয়। তো উনি বারবার এই শব্দ শুনছিলেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এই শব্দ হয় কোত্থেকে? সারাদিন তো ওনারা জার্নি করে আসছেন, ঘুমিয়েছেন, আর যেহেতু ওনার ঘুম পাতলা ছিল, শব্দ হলে উনি আর ঘুমাতে পারতেন না। যদিও বা ওনার সাথে যারা ছিল তারা কিন্তু ঘুমাচ্ছে, তারা এই শব্দ শুনছে না। তো উনি চিন্তা করলেন যাই, এই পাশে এই শব্দ কোথা থেকে আসছে, নিশ্চয়ই কোনো বিড়াল টিয়াল বা কুকুর এই ধরনের শব্দ করছে, এটা বন্ধ করে আসি, নিলে তো আমি ঘুমাতে পারবো না। তো উনি রুমের দরজাটা খুলে বাইরে বের হন, বাইরে বের হয়ে ওই রুমটার কাছে যান। উনি স্পষ্ট বুঝতে পারছিলেন ওই রুমের ভেতর থেকে এই শব্দটা আসছে। তখন উনি যে কাজটি করেন, ওই রুমের যে তালাবদ্ধ দরজা, যে দরজার উপরে ঝুল পড়ে গেছে, মাকড়সার জাল হয়ে গেছে সেখানে, সেই দরজার উপর হাত মানে চাপড়াতে থাকেন, এই ভেতরে কে, তো দূর হ, এরকম বারবার বলছে। কারণ উনি চিন্তা করছে ভিতরে বিড়াল ঢুকেছে, যার কারণে এরকম শব্দ করছে। কারণ ওখানে বিভিন্ন ধরনের ওয়াস্টেজ মালামালগুলো রয়েছে, স্বাভাবিকভাবেই এই সমস্ত জায়গাগুলোতে আবার দেখা যায় যে বড় আকৃতির ইঁদুরও বাসা বাঁধে। তো উনি ওরকম শব্দ করছিলেন, যার কারণে ওই শব্দটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। উনি চিন্তা করলেন যে হ্যাঁ, এটা বিড়াল টিড়ালই হবে, তা না হলে আমি যখন শব্দ করলাম এটা তো বন্ধ হয়ে গেল। উনি চলে আসেন ওখান থেকে, চলে আসার পর উনি শুয়ে পড়েন। শুয়ে আসার পর উনি 1-2 বার শব্দ মনে হয়েছে যে উনি শুনেছেন, কিন্তু তারপরে আর শোনেননি, উনি ঘুমিয়ে যান। তো সারা রাত্রে আর বিশেষ ধরনের কোনো সমস্যা হয়নি, বা তেমন কেউ কিছু শোনেনি, দেখেওনি। পরদিন সকালবেলা ওনারা নাস্তা করতে গিয়েছেন ওনাদের জন্য নির্ধারিত সেই হোটেলটাতে। তো ওই হোটেলটাতে ওনারা যখন নাস্তা করতে গিয়েছেন, স্বাভাবিকভাবে যেটা হয় যে মফস্বল এলাকা বা গ্রাম এলাকা, স্পেশালি গ্রাম এলাকার সাইডেই ওনারা গিয়েছিলেন ওই ফ্যাক্টরিতে। তো যার কারণে গ্রামের নামটা মনে নাই, মনে থাকলে উনি বলতে পারতেন আর কি। ওখানে একজন মুরব্বী ওনাদেরকে দেখে বলছেন, বাবা তোমরা কোন বাড়িতে আসছো বেড়াইতে? তখন ওনারা বললেন যে আমরা কোনো জায়গায় বেড়াতে আসি নাই, আমরা চট্টগ্রাম থেকে আসছি, এখানে একটা ফ্যাক্টরিতে কাজে আসছি। তো এখানে বলে রাখা ভালো, ওনারা কিন্তু ভারী ভারী কিছু মেশিনারি নিয়ে আসছিলেন, যে মেশিনারিগুলো ওখানে সেট আপ করতে হবে। তো ওনারা বলেন যে আমরা এই মেশিনপত্র নিয়ে আসছি, এখানে কাজে আসছি, চট্টগ্রাম থেকে আসছি। তখন কিছু সময় ওনাদের মনে হয় যে কিছু সময় ওই মুরব্বী একটু চুপ থাকলেন, মনে হলো কিছু ভাবছেন উনি।
তারপর বললেন যে বাবা তোমরা ওইখানে আসছো তো ভালো কথা, তো কয়দিন থাকবা? তখন ওনারা বলতেছেন যে 3-4 দিন তো লেগেই যাবে মিনিমাম, আর 1 সপ্তাহ লাগতে পারে। এর কাজের উপর নির্ভর করে যে কত দ্রুত কাজটি শেষ করতে পারবো, কত দ্রুত সুন্দরভাবে সেটা সেট আপ দিতে পারবো। সেট আপ দেওয়ার পরও সেটাকে আবার মানে কার্যক্ষম পারফেক্টলি হয়েছে কি না সেটাও পরখ করার জন্য কিন্তু সময় নিয়ে সেখানে থাকতে হবে। তো এই জন্য তারা বললেন যে এরকম আমাদের এরকম একটা সময় লাগতে পারে। তখন মুরব্বি বললেন যে এতদিন থাকবা, কিন্তু জায়গাটা তো ভালো না, ওই জায়গার তো অনেক বদনাম রয়েছে, তো সাবধানে থাকো বাবা। ওই মুরব্বির মুখে ওই কথা শুনে ওনারা ভেবেছেন যে একটা ফ্যাক্টরিতে তারা কাজে এসেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে কোনো একটা জায়গা সম্পর্কে একটা গুজব ছড়ানো, এটা কিন্তু কিছু কিছু মানুষের একটা হ্যাবিট থাকে। শত্রুতা করে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন জায়গা বা বাড়ি সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে মানুষের কাছে বদনাম করা, যাতে করে মানুষ সেই জায়গাটাতে না আগায়। অনেক সময় দেখা যায় ফ্যাক্টরি সম্পর্কে মানুষ বদনাম করে যাতে কোনো মানুষ সেখানে না যায়, যে ওখানকার মালিক ভালো না, বেতন দেয় না, নির্যাতন করে। তারপর কোনো বাড়ি ভাড়া নিতে গেলে বাড়ি থেকে বলবে ওই বাড়িতে ভূতের ভয় আছে, যাতে করে কেউ ভাড়া না নেয়। কোনো মেয়ের বিয়ে হইতে গেলে বলবে এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না, এই মেয়ের পাগলামি স্বভাব আছে, জিনে ধরা মেয়ে। তো এই ধরনের বিভিন্ন ধরনের মানে বদনাম করার লোক কিন্তু থাকে। তো ওনারা চিন্তা করেছেন যে এরা নিশ্চয়ই ওই ফ্যাক্টরি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে বদনাম করছে। এই কারণে ওনারা বিষয়টা একদমই মানে কানে নেন নাই। ওনারা নাস্তা করে এসে ওনাদের কাজ শুরু করেন। ওনারা যে ভারী মেশিনগুলো নিয়ে এসেছিলেন সেই মেশিনগুলো দোতলাতে তুলতে হবে। আর এই মেশিনগুলো এত ভারী, এটা কিন্তু মানুষ যে 10 জন মিলে ধরে এই জিনিসগুলো উঠাবে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনারা দেখেছেন অনেক সময় ভারী মেশিন নিচ থেকে উপর তোলার জন্য এক ধরনের চেইন লাগানো হয় মেশিনের সাথে, তারপর এক পাশ থেকে মানুষ শিকল টানতে থাকে আর ওই মেশিন একটু একটু করে উপরে উঠতে থাকে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা অনেকেই দেখেছেন। তো এই ধরনের একটি চেইন লাগিয়ে ওই মেশিনটা দোতলাতে ওঠানোর চেষ্টা করা হচ্ছিল। আমিন ভাই খুব ভালোভাবেই লক্ষ্য করলেন যে ওনারা যেই গতিতে অন্যান্য জায়গায় মেশিনগুলো তুলে ফেলেন, দেখা যাচ্ছে যে তারা চেইন টানছেন কিন্তু চেইনটা ওইভাবে আসছে না, ওই মেশিনটা খুব আস্তে আস্তে উপরে উঠছে। শুরুতে উনি ভেবেছিলেন হয়তোবা এই চেইন যেই জায়গাটাতে মানে ক্রস করছে, মূলত যে গোল একটা জায়গা, ওইখানে কোনো সমস্যা হতে পারে, কিন্তু না, ওইখানে কোনো সমস্যা নেই। তাহলে এমন হতে পারে মেশিনের ওজন বেশি, কিন্তু ওই মেশিনের ওজন কত এবং ওই টাইপের মেশিন দিয়ে কিন্তু ওনারা অনেক কাজ করেছেন, অনেক জায়গায় উপরে উঠিয়েছেন, কিন্তু এরকম কখনো হয়নি। যাই হোক, উনি কিন্তু বিষয়টা দেখেছিলেন যে কোনো একটা বিশেষ কারণে মেশিনটা খুব ধীরে ধীরে উপরে উঠছে, অথচ এভাবে ওঠার কথা ছিল না, আরো তাড়াতাড়ি ওঠার কথা ছিল। যাই হোক, ওই দিনের মতো ওনারা কাজ করেছেন, কষ্ট করে হলেও মেশিনটা তুলেছেন। আরও অনেক কাজ বাকি ছিল, কিন্তু দেখা গেল যে একদিনে ওনারা যেই পরিমাণ কাজ করেন, ওনারা ওই দিনে মানে প্রথম দিনে 4 ভাগের 1 ভাগ কাজ করতে পেরেছেন, বাকি 3 ভাগ কাজ করতে পারেননি। কিন্তু এরকমটা ওনারা বাংলাদেশের যেই যেই জায়গায় কাজ করতে গিয়েছেন কোথাও এরকমটা হয়নি। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আবার কাজ করে, রাতের বেলা খাওয়া দাওয়া করে সারাদিন পরিশ্রম করেছে, ওনাদের রুমে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর গভীর রাত্রে হঠাৎ করে এই আমিন ভাই উনি ফিল করেন ওই বালিশে, ওই যে বালিশ বললাম না যে বালিশের বালিশ কম ছিল, ওই রাত্রেও বালিশ আবার দিয়ে যায়নি, 2টা বালিশের ঘাটতি ছিল। তো আমিন ভাই যেই বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে ওই একই বালিশে মাসুদ ভাই নামে আরেকজন উনিও ঘুমিয়েছে। তো মাসুদ ভাইয়ের পা যেদিকে, আমিন ভাইয়ের পা তার উল্টা দিকে, এইভাবে ঘুমিয়েছে আর কি একই বালিশে। তো হঠাৎ করে মনে হলো রাতের বেলা যে ওই মাসুদ ভাই গো গো করে শব্দ করতেছে। স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা যেটাকে স্লিপ প্যারালাইজড বলি বা বোবাই ধরা বলি, বোবাই ধরলে কেউ যদি এরকম শব্দ টব্দ করে তাকে নাড়া দিলে সে ঠিক হয়ে যায়। তো ওনার এই গো গো শব্দে আমিন ভাইয়ের ঘুম ভেঙে যায়, অন্যদের ঘুম ভাঙে, তারা ঘুমাচ্ছে। তো আমিন ভাই কি করেন, উনি ওই তাকে ধাক্কা দেন যে
এই মাসুদ, কিরে কি হইল, ওঠ। কিন্তু দেখা গেল যে ওনার ধাক্কাতে মাসুদের ঘুম ভাঙছে না, বা তার এই গো গো শব্দ থামছে না। তখন ওই আমিন ভাই মাসুদকে আরো জোরে ধাক্কা দিয়ে থাকে, ডাকতে থাকে, কারণ এই ধরনের শব্দ যেহেতু উনি করছে ওনার একটা অসুবিধা হয়ে যেতে পারে। তো একটা পর্যায়ে কি হয়, মাসুদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে উনি লাফ দিয়ে উঠে বসেন। উঠে বসে এমনভাবে এই আমিন ভাইয়ের দিকে তাকিয়েছেন, আমিন ভাইয়ের মানে বুকের ভিতরে মানে ধক করে উঠেছে। তিনি দেখেন যে এই মাসুদ ভাইয়ের দুটো চোখ অস্বাভাবিক রকমের লাল হয়ে আছে। এখন ঘুম থেকে উঠেছে এই কারণে লাল হইতেই পারে, কিন্তু এটা অস্বাভাবিক রকমের লাল ছিল এবং অনেক বড় বড় চোখ করে ভয়ঙ্কর দৃষ্টিতে আমিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকানোর কারণে আমিন ভাইয়ের খুব ভয় লাগে এবং উনি কি করেন, দ্রুত ওনার সাথে আরও যারা ছিলেন, আরও 4 জন ঘুমিয়েছিলেন, তাদেরকে ডেকে তোলেন। এই ওট ওট দেখ, এই যে মাসুদের জন্য কি হয়েছে। তো ওনাদেরকে ডাকতে ডাকতে সবাই খেয়াল করে যে মাসুদ যেই জায়গাটাতে বসেছিল, মানে ঘুম থেকে উঠে ওখান থেকে সরে বেশ দূরে রুমের একটা কর্নারে গিয়ে বসেছে এবং হাঁটু ভাঁজ করে বসে আছে। হাঁটু ভাঁজ করে বসে যে মাথা নিচু করে বসে আছে এরকমটা নয়, সে বসে তাদের দিকে, ওই বাকি 5 জনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এবং চোখ ভয়ানক রকমের লাল। আমিন ভাই উনি আবার কিছুটা বিষয় বুঝতে পারতেন যে অনেক সময় অস্বাভাবিক কোনো ব্যাপার কারোর সাথে ঘটতে পারে। উনি বুঝতে পারছিলেন যে মাসুদের বিষয়টা স্বাভাবিক নয়। আমিন ভাই বেশ সাহসীও ছিলেন, জিম টিম করতেন। তো উনি কী করেন, আস্তে আস্তে সাহস করে দোয়া পড়তে পড়তে মাসুদ ভাইয়ের দিকে আগান, ওনার মাথার উপর হাত দিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকেন। তো কন্টিনিউ আয়াতুল কুরসি পড়েই যাচ্ছেন। তো ওইদিকে মাসুদ ভাই কিন্তু স্বাভাবিকভাবেই বসে আছে। তো আয়াতুল কুরসি যখন পড়তেছে তখন মনে হচ্ছে যে আস্তে আস্তে মাসুদ নরম হয়ে আসছে, মানে তার শরীরটা একটু শিথিল হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে আসছে, তার চেহারা চোখ স্বাভাবিক হয়ে আসছে এবং আস্তে আস্তে সেটা হয়েও যায়। হঠাৎ করে মাসুদ বলে যে, আরে কি হয়েছিল আমার, তোরা সবাই এখানে এভাবে আমার সামনে কেন, আমি এখানে বসে আছি কেন? তখন বলে যে এই ঘটনা। তখন মাসুদ বলে যে তাই নাকি, তাহলে তো একটা ব্যাপার তোদেরকে বলতেই হয়। সেটা হলো যে আমি ঘুমিয়েছিলাম, আমার পা ছিল এই রুমের জানালার দিকে। আমার মনে হলো ওই জানালা দিয়ে দুটো হাত এসে আমার 2 পা ধরল। তারপরে আমার আর কিছু মনে নাই। তো প্রিয় লিসেনার্স, আসলে ওই যে তার 2 পা ধরেছিল, এটা নিশ্চয়ই স্লিপ প্যারালাইজড না বা বুয়ায় ধরা না, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, ওনারা কথা বলছেন। এর মধ্যে কি হয় যে ওনারা চতুর্দিকে এক ধরনের অস্বাভাবিক পরিবেশ ফিল করছিলেন, কিন্তু সেটা যে আমারই খুব বেশি কিছু তা নয়। তো যাই হোক, পরের দিন আবার অনেক কঠিন হার্ড ওয়ার্ক করতে হবে, যার কারণে বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটা মনে হয় এমনি, আমরা ঘুমাই যাই। সবাই আবার শুয়ে পড়ে। ওনার শুয়ে পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে শুরু হয় আরও প্রলয়ঙ্কর একটি ঘটনা। তাদের মনে হচ্ছে বাহিরে ঝড় শুরু হয়ে গেছে এবং ঝড়ে মানে গাছপালা সব ভেঙে উপড়ে পড়ছে, অথচ ওই সময় ঝড় হওয়ার কোনো কথাই নয়। আর ওনাদের যে জানালাটা খোলা ছিল, ওই জানালার কপাটটা বারবার ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে। আর পাশের যে রুমটা ছিল, ওই যে তালাবদ্ধ, ওই রুমে ভয়ঙ্কর একটা শব্দ হচ্ছে। সিনেমাতে মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু আওয়াজ, কিছু সাউন্ড ইফেক্ট যোগ করা হয়। ওই শব্দটা নাকি সেই শব্দগুলোকেও হার মানিয়ে ফেলছিল। শব্দটা নাকি এমন ছিল যে আমিন ভাই যেভাবে বলেছে, সেটা হলো যে গরু জবাই করার পরে ওই গরু এক ধরনের শব্দ করে, ঠিক এই ধরনের একটা চিৎকার, মানে এটা শব্দ না, এটা একটা চিৎকার। এরকম চিৎকার আসছে ওই পাশের রুম থেকে। তো এই ধরনের শব্দ হচ্ছে আর বাইরে ঝড় হচ্ছে। ওনারা বুঝতে পারেন যে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক কিছু ঘটছে। আমিন ভাই জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন, আর বাকি 5 জন তো ভয়ে গুটিসুটি হয়ে রুমের মাঝখানে বসে আছে যে কি হবে না হবে। ওনারা যত দোয়া দুরুদ পড়ছেন, পাশের রুমের ওই ভয়ঙ্কর চিৎকার আরো প্রকট হচ্ছে।
আমিন ভাই যেহেতু উনি সাহসী মানুষ ছিলেন, উনি দোয়া দুরুদ পড়তে পড়তে ওই জানালার দিকে এগিয়ে যান যে জানালার পাল্লাটা বন্ধ করে দেই। উনি যখন জানালার পাল্লাটা বন্ধ করতে গিয়েছেন, তখনই উনি যেই জিনিসটি দেখেছেন, যেটি ওনার সারা জীবনের জন্য একটি ভয়ঙ্কর স্মৃতি হিসাবে রয়ে গেছে। উনি দেখেন জানালা থেকে ঠিক অল্প একটু দূরে একটা অবয়ব দেখা যাচ্ছে। ওই অবয়বের মুখ, যেটি মনে হচ্ছে অ্যাসিড দিয়ে কাউকে ঝলসে দিলে যেরকম চেহারা হবে, ঠিক তেমন চেহারা, এবং মুখের বিভিন্ন জায়গায় কাটা 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 দাগ, মনে হচ্ছে ব্লেড বা ধারালো কিছু দিয়ে সমস্ত মুখের বিভিন্ন জায়গায় কেটে দেওয়া হয়েছে। এবং এক চোখ মনে হচ্ছে সেলাই করে বন্ধ করে দেওয়া, এবং আর একটা চোখ খোলা, কিন্তু সেই চোখটি খুবই ছোট আকৃতির, মানে মনে হচ্ছে ওখানে একটা চোখ রয়েছে। এমন ভয়ঙ্কর চেহারা যখন উনি দেখেছেন, তখন এমন ভয় উনি পেয়েছেন, কিন্তু তারপরেও মানে উনি সেন্স হারাননি। উনি দ্রুত জানালাটা বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে বলেন যে আজকে রাত্রে হয়তো আমরা ঘুমাইতে পারবো না, আয় আমরা দোয়া দুরুদ পড়তে থাকি। তখন ওনারা দোয়া দুরুদ পড়তে থাকেন। ফজরের আজান যখন দিয়েছেন, তখনই ওনারা রুম থেকে বের হয়েছেন। আজান যেই মসজিদ থেকে দেওয়া হয়েছে, সেই মসজিদটা আসলে খুব বেশি দূরে ছিল না, কাছেই ছিল। তো ওনারা যখন নামেন, তখন দেখেন নিচে সিকিউরিটি নাই, ওই যে শমশের বা শামসুল যিনি আর কি, সে ওইখানে নাই। তো গেট দিয়ে তারা বের হন, মসজিদে চলে যান। ওই মসজিদের ইমাম সাহেবের আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। ফজরের নামাজের পরে ইমাম সাহেবের সাথে তারা কথা বলতে থাকেন। তো হুজুরকে বলেন যে তারা এখানে কাজে এসেছে। তখন হুজুর বলে যে আপনারা এখানে কাজে আসছেন, এখানে তো এর আগেও বেশ কিছু লোকজন কাজে আসতো, আমরা সবাইকে সতর্ক করতাম, তাদের সাথে দেখা হতো আর কি, বলতাম যে এই জায়গাটা তো ভালো না, আসলে কাজে না আসাটাই আপনাদের জন্য উচিত হবে আর কি। আর যেহেতু এসেই পড়েছেন, দুটো পদ্ধতি আছে, হয় এখান থেকে চলে যান কাজ না করে, আর একটা পদ্ধতি হলো যে কিছু দোয়া দুরুদ পড়ে দিচ্ছি, যাতে করে আপাতত কাজটি শেষ করে যেতে পারেন এখান থেকে। প্রথমে যে মুরব্বী বলেছিল, তারা চিন্তা করেছিল যে এ নিয়ে হয়তো বা কোনো অসৎ উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু হুজুর যখন বললেন, তখন তাদের কাছে মনে হলো যে না, এটা ঠিক কথাই বলেছেন। এখন হুজুর বললেন যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে শুধু যে এক দুইজন জিন বসবাস করে তা নয়, এটা একটা জিনের কলোনির মতো, এবং এরা এইখানে কারো উপস্থিতি সইতে পারে না। যেই লোকই এইখানে ব্যবসা করতে যায় না কেন, বছরখানেকের মধ্যে সে ওই ব্যবসা গুটিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন ধরনের, এই আজকে এই জিনিস নষ্ট হয়, কালকে ওই আর একটা জিনিস নষ্ট হয়, আজকে এই শ্রমিকের সমস্যা হয়, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ঘটার কারণে সে ব্যবসায় কখনো লাভ করতে পারে না। এই জন্য ছেড়ে দিয়ে চলে যায়, আবার মালিকানা আরেকজনের কাছে হস্তান্তরিত হয়। এভাবে মানে অল্প কিছু বছরের মধ্যে অনেক মালিক চেঞ্জ হয়েছে এখানে। এখন নতুন একজন মালিক এসেছে, উনি একটি কাজ করতে চাচ্ছেন। তো এখন দেখেন আপনারা কি করবেন। এখন আমিন ভাই উনি বলেন যে এটা তো আমাদের আসলে নতুন প্রতিষ্ঠান, আমরা যেটা কাজ করছি, আমাদের প্রতিষ্ঠানের একটা রেপুটেশনের একটা ব্যাপার রয়েছে, আর যেহেতু আমরা এত দূর থেকে আসছি এত ভারী ভারী মেশিন নিয়ে, আমরা তো এগুলো সেট না করেও যেতে পারবো না, সুতরাং আমরা কাজ করব, আপনি একটু দোয়া দুরুদ পড়ে দেন, ওই ঘরটা একটু বন্ধ করে দেন দোয়া পড়ে, যাতে করে আমরা কাজটা করতে পারি। কিন্তু সমস্যা বাঁধলো যে ওনার সাথে থাকা আরও যে 5 জন, ওই যে রুবেল ভাই, মাসুদ ভাই সহ আরও যে 3 জন রয়েছে, এই 5 জনের প্রত্যেকের কথা হলো যে তারা এখানে আর এক দণ্ডও থাকবে না, এখান থেকে চলে যাবে। টাকার দরকার নাই, প্রতিষ্ঠানের রেপুটেশন পড়ে মরুক, আগে জীবন, বেঁচে থাকলে প্রতিষ্ঠান এমনিতেই ইনশাল্লাহ দাঁড়াবে, কিন্তু এই ভুতুরে জায়গায় আর এক রাতও থাকা যাবে না, আজকেই তল্পা নিয়ে বিদায় নিতে হবে। এখন কি করা যায়? তখন তারা ফ্যাক্টরির মালিকের সাথে ফোনে কথা বলে যে আপনার এই জায়গায় সমস্যা আছে, আমরা কাজ করতে পারবো না, আমরা চলে যাব। যেহেতু কাজটা অসমাপ্ত, নিশ্চয়ই মালিক তাদেরকে টাকা দেবে না, আর এই যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে আবার যে নিয়ে যাবে, এই কস্টিংটা কে বেয়ার করবে? কিন্তু তারা নিজেদের জীবন বাঁচানোর তাগিদে এই সব কিছু ভুলে গিয়ে যেই মেশিনটা দোতলাতে তুলেছিল, আবার অনেক কষ্ট করে তারা যখন নামানোর চেষ্টা করেছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই নামাতে পেরেছে। তারা সেখানে নামিয়ে ট্রাকে তুলে ওই রাত্রেই
তারা চলে আসে। যাই হোক, তারা চলে আসার পর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আসলে কি ঘটনা শেষ? না প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখনও শেষ হয়নি, ঘটনা আরও বাকি রয়ে গেছে। আমিন ভাইয়ের সাথে অন্য যে 5 জন ছিল তাদের সাথে পরবর্তীতে একদম মামুলি কিছু টুকটাক ভয়ের ঘটনা ঘটেছে, এগুলো আসলে বলার মতো না। কিন্তু এই আমিন ভাইয়ের সাথে টুকটাক ঘটনা ঘটতো, যেমন কোনো কারণে দেখা যেত ওনার ফ্রিজের দরজা খোলা। দরজা বিভিন্ন কারণে খুলে যেতেই পারে রাতের বেলা, মানে ফ্রিজের দরজা দেখা গেলো মালামাল যদি ফ্রিজে বেশি রাখা হয়, ভিতরে একটা চাপ সৃষ্টির কারণে হয়তো বা ফ্রিজের দরজা একাই খুলে যেতে পারে। কিন্তু ফ্রিজের তালা বন্ধ অবস্থায়, যে ফ্রিজ লক করা অবস্থায় দরজা খুলে যেত। দেখা যেত ওয়াশরুমের ট্যাপটা ছাড়া, অথচ মানে রাতের বেলা ওই সময় কারো ট্যাপ ছাড়ার কথা নয়, ট্যাপ ফুল স্পিডে ছাড়া পানি পড়ছে। তো এই যে ব্যাপারটা, এইরকম টুকটাক ঘটনা, ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে, এইরকম টুকটাক ঘটনা, মানে এটা রেগুলার না, ইরেগুলার, অনেক দিন পর পর এটা হতো। আর এটাকে ওনারা মোটামুটি স্বাভাবিক ব্যাপার হিসাবে নিয়েছিলেন, যে কোনো কারণে এটা হতেই পারে। কিন্তু সমস্যার সূত্রপাত হয় ওখান থেকে আসার প্রায় 3 বছর পর। এক রাতে এই আমিন ভাইয়ের ওয়াইফ মানে ভাবি, উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নেমেছেন, মানে পা নামিয়েছেন। আমিন ভাই ওই সময় ওনার পাশেই ছিলেন। তো পা নামানোর সাথে সাথে মনে হলো যে ওনার এক পা আঠালো কিছুর উপরে গিয়ে পড়েছে, মানে চটচটে আঠালো মতো। এখন ঘরের মধ্যে ডিম লাইট ছিল, উনি বুঝতে পারছিলেন না জিনিসটা কি। উনি হেঁটে ওয়াশরুমে চলে যান। ওয়াশরুমে যাওয়ার পরে ফ্রেশ হয়ে উনি পা ধুয়ে আবার ফিরছিলেন। উনি ঘুম চোখে ছিল, তো উনি চিন্তা করছেন যে যা কিছুই পড়ে থাকুক না কেন বিছানার এখানে, সকালবেলা দেখবো, এখন আর এগুলো দেখতে পারবো না। তো উনি যখন বিছানায় আবার উঠবেন, উনি কিন্তু এতটুকু মানে মাথায় রেখেছিলেন যে কোন জায়গায় পা দেওয়ার ফলে তার এক পায়ে এই চটচটি আঠালো মতো কিছু লেগেছিল। কিন্তু উনি যখন উঠতে গিয়েছেন তখন কিন্তু অন্য সাইড দিয়ে একটু ওঠার চেষ্টা করেছেন, যাতে করে ওই সাইডে মনে করেছেন যে ওই আঠালো জিনিসটা থাকবে না। কিন্তু ওইখানেও দেখা গেল যে ওনার 2 পা পড়েছে ওই চটচটে আঠালো জাতীয় কিছু জিনিসের উপরে। তখন উনি ঘরের লাইট জ্বালান। ঘরের লাইট জ্বালানোর পরে দেখতে পান লাল এক ধরনের লিকুইড ওনার বিছানার নিচে চারদিকে ছড়িয়ে আছে। তখন উনি ওনার হাজব্যান্ডকে ঘুম থেকে ডেকে তোলেন যে এই জিনিসটা কি। তো ওনার হাজব্যান্ড ঘুম থেকে উঠে অবাক হন যে এইরকম লাল লিকুইড এদিকে পড়ে আছে। তখন তার মাকে ডাকেন, মানে আমিন ভাই তার মাকে ডাকেন। তার মা আসার পরে উনি ভয় পান, উনি অস্বাভাবিক কোনো কিছু ফিল করেন। উনি দোয়া দুরুদ পড়ে ঘরের বিভিন্ন জায়গায় ফু দিয়ে দেন এবং 3 জন মিলে, মানে আমিন ভাইয়ের মা, আমিন ভাইয়ের ওয়াইফ এবং আমিন ভাই 3 জন মিলে ঘর পরিষ্কার করেন। ওনারা ঘর পরিষ্কার করতে গিয়ে দেখতে পান যে এই লাল লাল যেই চটচটে আঠালো মতো জিনিস, এটি আসলে রক্ত। এটা অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে চটচটে আঠালো আকার ধারণ করেছে। কিন্তু এখানে রক্ত এলো কোত্থেকে? এই জিনিসটা তো আসার কথা নয়। আমিন ভাইয়ের ওয়াইফ কিন্তু ওই সময় 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো উনি যেন খুব ভয় না পান, এই জন্য বিষয়টাকে আমিন ভাই স্বাভাবিকভাবেই তার কাছে ব্যাখ্যা করেছিলেন যে হয়তোবা কোনো কারণে কোনো একটা জিনিস গড়িয়ে পড়ে গেছে। কিন্তু রুমের মধ্যে তো এরকম কোনো জিনিস ছিল না যেটা গড়িয়ে পড়ে এরকম হয়ে যাবে, মানে লাল রক্তে চারদিকে সয়লাভ হয়ে যাবে। যাই হোক, এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটা হলো আমিন ভাইয়ের কিন্তু পাখি পালার অভ্যাস রয়েছে। ওনার বেশ কিছু পাখি রয়েছে বারান্দায়, ওই খাঁচার মধ্যে পাখিগুলো আছে আর কি। তো উনি এবং ওনার ওয়াইফ রাত্রে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ওনার ওয়াইফ এটা শুনেছে যে পাখির খাঁচার মানে যে শিকগুলো রয়েছে, চিকন চিকন শিক, কেউ যদি একটি কলম বা পেন্সিল এক মাথা থেকে ধরে আর এক মাথা পর্যন্ত টেনে টেনে নিয়ে যায়, তার এক ধরনের টক 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 করে শব্দ হয়। তো মনে হচ্ছে যে ওই কাজটি কেউ করছে পাখির খাঁচায়। এরকম কয়েকবার হয়। তখন উনি নিজেই ওঠেন, কি ব্যাপার, পাখির খাঁচায় এরকম শব্দ হচ্ছে কেন? তো উনি উঠে গিয়ে দেখেন না, সব কিছু স্বাভাবিক, পাখিগুলো ঘুমাচ্ছে। তো উনি আবার এসে শুয়ে পড়েন।
শুয়ে পড়ার 15 থেকে 20 মিনিট পর আবারও একই ধরনের শব্দ। তখন ওনার হাজব্যান্ডকে উনি ডাক দেওয়ার পরে মানে আমিন ভাই উনিও একই ধরনের শব্দ শুনতে পান। উনিও উঠে বাইরে গিয়ে দেখেন না সব কিছু স্বাভাবিক। তাহলে পাখির খাঁচায় এই শব্দটি কে করছে? পরদিন সকালবেলা আমিন ভাইয়ের মা, উনি এবং ওনার ওয়াইফ একজন হুজুরের কাছে যান। ওখানকার লোকালি একজন হুজুর আর কি, তার কাছে যান। যাওয়ার পরে তখন হুজুর বলেন যে এখনই তো কিছু বলা সম্ভব না, আমাকে 3-4 দিন সময় দিন, আপনার 3-4 দিন পরে আসেন, দেখি জিনিসটা কি, আমি জানি বুঝি আসলে সমস্যাটা কি হচ্ছে। তখন এই আমিন ভাইয়ের পরিবার 3-4 দিন পরে ওই হুজুরের সাথে গিয়ে দেখা করেন এবং দেখা করে যেটা জানতে পারেন তা জেনে তো ওনাদের মানে চক্ষু চড়ক গাছ। হুজুর বলেন যে তুমি গেছিলা তো ভালো কাজে, কিন্তু সাথে করে এতগুলো নিয়ে আসছো, এখন এগুলারে সামলাই কিভাবে? এতগুলো নিয়ে আসছি মানে? বলে হ্যাঁ, তুমি যেখানে গেছিলা ওইখানে অসংখ্য জিন বসবাস করে এবং তুমি ওই রাত্রে যেই জিনিসটাকে দেখেছিলা ওইটা আসলে ওইখানকার জিনের সর্দার, তার আন্ডারে ওই জায়গা শত শত জিন কাজ করে। তো তুমি যখন ওইখানে গেছিলা তার সাথে দেখা চোখাচোখি হয়ে গেছে এবং তুমি যখন ফেরত আসছো তখন বেশ কিছু জিন, প্রায় 11-12টা জিন তোমার সাথে চলে আসছে। ওরা বছরখানেক হালকাভাবে তাদের উপস্থিতি জানান দিয়েছে, কিন্তু এখন ওরা খুব ভালোভাবেই তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে তোমার খুব ভয় পাওয়ার কারণ নেই, তুমি যদি রেগুলার সালাত আদায় করো, ধর্মের পথে থাকো, তাহলে ওরা খুব বেশি ক্ষতি করতে পারবে না। আর যদি তা না থাকো তাহলে কিন্তু ওরা তোমার ক্ষতি করার সুযোগ পেয়ে যাবে। এই জন্য তুমি চেষ্টা করবা সব সময় ধর্মের পথে থাকার জন্য, রেগুলার সালাত আদায় করার জন্য, নামাজ কালাম পড়ার জন্য। তো আমিন ভাই এখনও কিন্তু এই কাজটি করে যাচ্ছেন। এখনও উনি ধর্মীয় যে আচার সেগুলো করে যাচ্ছেন, তারপরে ওনার পরিবারও সেটি করে যাচ্ছেন। তবে এই বিষয়টি থেকে উনি কিন্তু এখনও মুক্ত নন। এখনও এই যে ভয়ানক জিনগুলোর উপস্থিতি উনি টের পান। জুবাইর ইসলাম ভাই আমাকে জানিয়েছেন যে আমিন ভাই আগে তো দূরে থাকতো, এখন জুবাইর ইসলাম ভাই যেই বিল্ডিংটাতে থাকেন, জুবাইর ইসলাম ভাই থাকেন হচ্ছে 4 তলাতে, তার নিচেই আমিন ভাই পরিবার নিয়ে থাকেন। তো এখনও টুকটাক সমস্যা ওনার সাথে হয়। তো যেই ফ্যাক্টরিতে আসলে এই ঘটনা ঘটেছিল, কাশিয়ানির এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারেনি, আর সেই ফ্যাক্টরিটা আদতে এখনও আছে কি নাই তাও আসলে ওনারা বলতে পারেননি। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটতেই পারে। আমরা ভালো কোনো কাজের জন্য কোথাও গিয়েছি, সেখান থেকে ভয়ানক কিছু সাথে করে নিয়ে এসেছি। হয়তোবা হঠাৎ করে সেগুলো প্রকট নাও হতে পারে, কিন্তু একটা সময় পর সেগুলো প্রকট হতে পারে। তখন জীবনটা হয়ে যাবে একদম অতিষ্ঠ। ওই অবস্থাতে রুকিয়া করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রুকিয়ার মাধ্যমে আস্তে আস্তে এই সমস্যাগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ। কারণ দুষ্টু জিনেরা বিভিন্ন কারণে কিন্তু মানুষের পিছু লেগে যেতে পারে। এইখানে কিন্তু একটি প্রশ্ন আমাদের অনেকের মনেই জাগ্রত হয়, সেটি হচ্ছে যে আচ্ছা, আমরা তো তাদের কোনো ক্ষতি করি নাই, তো ওরা আমাদের পিছনে কেন লাগে? বা ওরা যদি পিছনে লেগেই যায়, ওরা যেতে চায় না কেন? প্রিয় লিসেনার্স, আসলে মানুষের যেই ব্যাপারগুলো, আমাদের স্বভাব চরিত্র, জিনদের স্বভাব চরিত্র কিন্তু এরকমটা নয়। জিনেরা অনেক একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। কেউ যদি ওদেরকে মানে ক্ষতি করার চেষ্টা করে বা ওদেরকে বিরক্ত করার চেষ্টা করে, তখন তারা ওই ব্যক্তিদের পিছনে পড়ে যায়, ডিস্টার্ব করতে থাকে। আসলে আমাদের যে জিন্দেগি, আমাদের যে স্বল্পকালীন জীবন, জিনদের কিন্তু এরকম না। তারা শত শত বছর বেঁচে থাকে, অনেকে হাজার হাজার বছরও বেঁচে থাকে। তো আমাদের অল্প সময়ের কারো একটা জিন্দেগি 50, 60, 70, 80 বছরের যেই জীবন, এই জীবন কিন্তু আমাদের কাছে একটা দীর্ঘ জীবন হলেও জিনদের কাছে সেই সময়টা কিন্তু অনেক ছোট। যার কারণে ওরা কিন্তু একজনের পিছনে এভাবে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা, এটা তাদের জন্য কোনো ব্যাপারই না।
আর জিন রিলেটেড সমস্যাগুলো যাদের সাথে হয়ে থাকে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো ভালো হয় না, রুকিয়ার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে হয়। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, যে একদম মনে হচ্ছিল যে এটা আমার কাছে খুব জীবন্ত মনে হচ্ছিল। আমার কাছে এই ঘটনাটি মনে হচ্ছে যে আমি নিজেই এই বিষয়টি দেখতে পাচ্ছিলাম যে ওনারা কি ফিল করছিলেন। তো এই ধরনের ফ্যাক্টরি বলি, হন্টেড বাড়ি বলি, এগুলো কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক জায়গায় এরকম রয়েছে। এটা শুধু বাংলাদেশেই যে আপনারা মানে শুনে অবাক হচ্ছেন যে এইখানে রয়েছে তা নয়। আমি মনে করি বাংলাদেশে অনেক কমই আছে, বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে এই দেশগুলোতে অনেক আছে এরকম। তারপরে আমেরিকাতে এগুলো অনেক বেশি, রাশিয়াতে অনেক বেশি। এর পেছনে কারণ হলো যে রাশিয়াকে আমরা একটা দেশ বলি, আসলে একটা দেশ না, রাশিয়া একটা পৃথিবীর মতো, এত বিশাল একটা এরিয়া। রাশিয়ার যে নর্থ সাইবেরিয়া অঞ্চল, এটা কিন্তু ভারতের আয়তনের থেকে অনেকটা বড়। সেখানে লোক সংখ্যা খুবই কম, তাহলে বোঝেন যে কত দূরে দূরে জনবসতি রয়েছে। আর সেই জায়গাগুলোতে এই ধরনের অ্যাবান্ডন্ড বিভিন্ন বা পরিত্যক্ত বিভিন্ন স্থাপনা রয়েছে, সেই জায়গাগুলোতে এরকম ভয়ের অনেক ব্যাপার ঘটে, বা ওই জায়গাগুলোতে এরকম দুষ্টু জিনেরা আস্তানা ঘিরে রয়েছে। আমেরিকাতে একই অবস্থা, শত শত কিলোমিটারের মধ্যে একটা ঘর বাড়িও পাওয়া যাবে না, দূরে দূরে এরকম ঘর বাড়ি অ্যাবান্ডন্ড হয়ে পড়ে রয়েছে, দেখলেই গা ছমছম করে। কিন্তু বাংলাদেশে তো ঘনবসতি, এই জন্য এই বিষয়টা এখানে অতটা প্রকট হয় না। কিন্তু বাংলাদেশে এগুলো রয়েছে, ঘনবসতির কারণে এগুলো কম, কিন্তু বাংলাদেশেও কিন্তু এগুলো আছে। আপনাদের যারা আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, স্পেশালি কানাডা, আমেরিকা, রাশিয়া, আপনারা তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে এই ধরনের বাড়ি বা ফ্যাক্টরিগুলো ওখানে আছে কিনা। তখনই আপনারা জানতে পারবেন যে ওখানেও এই ধরনের অসংখ্য অ্যাবান্ডন্ড বা পরিত্যক্ত ঘর বাড়ি বা ফ্যাক্টরি রয়েছে, যেগুলো ভুতুড়ে সমস্যার কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকেরা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে এতক্ষণ এই ঘটনাটি যারা শুনলেন, আশা করছি ঘটনাটি তাদের ভালো লেগেছে। আর আমাদের এই চ্যানেলে যারা এখন নতুন রয়েছেন, যারা শুনছেন, তারা দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার ঘটনাটি গতকাল বৃহস্পতিবার আমাদের যে এপিসোডটি হয়, ওই বৃহস্পতিবার এপিসোডের প্রথম যে ঘটনাটি জয় বড়ুয়া ছদ্মনামে যিনি পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে, এই ঘটনাটিও তিনি পাঠিয়েছেন। আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনাটি চট্টগ্রাম থেকে আমাদের একজন লিসেনার পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি আমি আপনাদেরকে বললাম। আর এখন যে ঘটনাটি বলবো এটিও চট্টগ্রাম থেকেই আমাদের জয় বড়ুয়া ভাই পাঠিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। তবে এই ঘটনাটি আমি আমার নিজের মতো করে বলতে গেলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, এই জন্য তিনি যেভাবে বলেছেন বা লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত ঘটনাটি একজন ব্যক্তির সাথে ঘটেছিল, তার পরিবারের সাথে মূলত। আর তিনি বর্তমানে ফটিকছড়ি একটি নামকরা মসজিদের ইমাম, তার নামও বলেছেন এবং মসজিদের নামটিও বলেছেন। সঙ্গত কারণে তার নামটি বলা নিষেধ করেছেন, কারণ উনি খুবই প্রচার বিমুখ একজন মানুষ, গণমাধ্যমে তার নাম পরিচয় প্রকাশিত হোক সেটি তিনি চান না। আর এটি কেন প্রকাশিত এইভাবে না মানে হোক এটি তিনি চান না, বিশেষ করে তার নামটা, এটি পুরো ঘটনাটা পড়লে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলুন যেভাবে লেখা আছে সেভাবেই আমরা শুরু করি। ঘটনার সাল ঠিক বলতে পারেননি তিনি, সম্ভবত 1950 বা 1951 সালের ঘটনা। সালটা এজন্যই অনুমান করা গিয়েছিল যে কারণ আঙ্কেল বলেন ভাষা আন্দোলনের সময় তিনি 12 কি 13 বছরের বালক ছিলেন।
আঙ্কেলের দেশের বাড়ি জামালপুর জেলায়। গ্রামের নামটা তিনি উল্লেখ করেননি, শুধু এতটুকু বলেছেন জামালপুরের অনেক প্রসিদ্ধ এবং নামকরা হুজুরের নাতি ছিলেন তিনি। সেই হুজুরের কথা নাকি অনেকেই জানতেন, যেহেতু তিনি মানুষের অনেক উপকার করেছিলেন এবং পরহেজগার আল্লাহর পরম ভক্ত ছিলেন, আর এজন্যই হয়তো জিনেরাও ওনাকে পছন্দ করেছেন মানুষের উপকারের ওসিলা বানানোর জন্য। তো যাই হোক, আঙ্কেল যেভাবে বলেছেন সেভাবেই বলছি। আমার দাদা আমাকে অনেক ভালোবাসতেন। আমার আব্বা আমার দাদার একমাত্র সন্তান ছিলেন, কেননা আমার দাদা বেশি দিন আমার নানির সান্নিধ্যে ছিলেন না। একজন পুরুষের জন্য ব্যাপারটা কঠিন, কিন্তু কঠিন হলেও আল্লাহর ইচ্ছা হলে যে কোনো অসাধ্য সাধন হয় নিমিষেই। ঘটনার সাল মূলত আরও আগে, মানে 1890 বা এরকম একটা সময়ে। আমার দাদা যখন মৃত্যুশয্যায়, তখন তিনি আমার আব্বা আর আমাকে ঘটনাগুলো বলেছিলেন। বলা বাহুল্য, আমার দাদা বরাবর 60 বছর বয়সে ইন্তেকাল করেন। দাদাকে সকলেই চিনলেও দাদার এমন ঘটনাগুলো কেবল আমি আর আমার পরিবারের কজনেই জানি। আমার দাদাও নিষেধ করে গিয়েছিলেন তাকে নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়, মানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলুক, সেটা দাদা চাইতেন না। আমার দাদার আব্বা তখনকার সময় মসজিদে ইমামতি করতেন। আর্থিক অবস্থা তেমন ভালো না হয় তিনি জমিতে বিভিন্ন কিছু চাষাবাদ ও পশুপালন করতেন। ওনার বিয়ের 10 থেকে 12 বছর পার হয়ে গেলেও কোনো সন্তান হচ্ছিল না। ফলে গ্রামের মানুষজন নানান কথা বলতে থাকে। এক পর্যায়ে আমার দাদার আম্মা দাদার আব্বাকে বলেন, আমি মানুষের কথা শুনতে পারবো না, আমি বাপের বাড়ি চলে যাব। তখন দাদার আব্বা ওনার বউকে অনেক বোঝান এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলেন এবং নিজে নিজে নিয়ত করেন যে যতদিন তার সন্তান সন্ততি হবে না ততদিন তিনি রোজা রাখবেন এবং রাত দিন তিনি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবেন। যেমন নিয়ত তেমনই কাজ। পরের দিন থেকে তিনি রোজা রাখা, তাহাজ্জুদ নামাজ আদায়, কোরআন পাঠ এগুলো করতে শুরু করেন। যেহেতু মসজিদ থেকে আমার দাদাদের বাড়ি একদমই কাছাকাছি ছিল, সেহেতু তিনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে আবার সেহরি খেয়ে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করে কিছুটা ঘুমিয়ে নিতেন। এভাবেই চলছিল তার সাধনা। এমন ঘটনা তৃতীয় দিন থেকে তিনি খেয়াল করতেন মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় তার সাথে একই সারিতে আরও কিছু অদৃশ্য সত্তা সেখানে নামাজ আদায় করতেন। মানে ব্যাপারটা তিনি অনুভব করতেন, কিন্তু কখনো সালাম ফেরানোর পর কাউকেই দেখতে পেতেন না। আবার যখনই তিনি সেহরিকে ফিরে আসতেন তখন তার মনে হতো এইমাত্র এখান থেকে অনেকেই নামাজ আদায় করে গেছেন, আর নাকে অনুভব করতেন অদ্ভুত মিষ্টি এক সুগন্ধি। তিনি মুগ্ধ হয়ে এসে সুগন্ধি অনুভব করতেন। এভাবে যতই দিন যায় তিনি সেই অদৃশ্য সত্তাগুলোর অস্তিত্ব আরও বেশি করে টের পেতে থাকেন। 11তম দিনে তিনি সেহরি খেয়ে অন্যান্য দিনের চেয়ে একটু আগেই ফিরে আসলে খেয়াল করেন নামাজের জন্য মাটিতে বেছানো কাপড়ে 4-5 জন মানুষের পায়ের ছাপ, মানে কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তিনি তাদের ডিস্টার্ব হবে ভেবে একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলেন। এক পর্যায়ে দেখলেন পায়ের ছাপগুলো নিজে থেকে অদৃশ্য হয়ে কাপড়ের ভাঁজগুলো সমান হয়ে কাপড়টা একদম গোছানো আর স্বাভাবিক হয়ে গেছে, আর তার নাকে সেই অদ্ভুত সুগন্ধি অনুভব করতে লাগলেন। তিনি মনে মনে ভয় পেলেও ঘাবড়ে না গিয়ে কি হয় সেটা দেখতে লাগলেন। দেখলেন দরজা দিয়ে একে একে 5টা সাদা আলো বেরিয়ে গেল। সাদা আলো মানে বেড়ার ফাঁকে যদি সূর্যের আলো আসে যেরকম আলোর অবয়ব তৈরি হয়, ঠিক ওই রকমই। তিনি ব্যাপারটা দেখে ভয়ে সিজদা দিয়ে রইলেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফজরের নামাজ আদায় করলেন এবং তখন গ্রামের আরও কয়েকজন সেখানে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষে তিনি লোকের কাছে জিজ্ঞেস করেন মসজিদে আসার সময় কেউ কিছু দেখেছেন কিনা। তো মানুষজন জিজ্ঞেস করেন যে কি জিনিস হুজুর, আমরা তো কিছু দেখিনি। তখন তিনি ব্যাপারটা এড়িয়ে যান। এই ঘটনার পরের রাতেও তিনি একই দৃশ্য দেখেন। এভাবে পরপর 3 দিন দেখার পরে তিনি নিশ্চিত হলেন এখানে এসব অদৃশ্য সত্তা প্রতিদিনই আসেন। তখন তিনি মনে সাহস করে তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেন।
সাহস করতে করতে প্রায় 3 দিন পরে, মানে ওই ঘটনার 7ম দিনে, তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করে আর বাড়িতে গেলেন না। তিনি মসজিদের এক কোণায় চুপ করে দরজা খোলা রেখে বসে রইলেন। তিনি দেখলেন লম্বা লম্বা সাদা ধবধবে 5টি আলো মসজিদে প্রবেশ করে, আর সাথে সাথে সেই সুগন্ধি তিনি অনুভব করতে লাগলেন। সেই আলোগুলো একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অনেকক্ষণ পরে যখনই সেই কাপড় সোজা হয়ে ঠিক হয়ে যেতে থাকে, তিনি তখন সাহস করে উঠে দাঁড়িয়ে সেই অদৃশ্য সত্তাগুলোর উদ্দেশ্যে সালাম দেন। একটু পরেই সালামের জবাব আসে সম্মিলিত কণ্ঠে। এবার তিনি যা দেখলেন তাতে তার চোখ রীতিমতো অবাক। তিনি দেখলেন সাদা ধবধবে দাড়ি, মাথায় সাদা পাগড়ি, সাদা চুলের শূন্যে ভাসমান 5টি শরীরবিহীন মাথা তার সামনে দৃশ্যমান হয়। শুধু মাথা, শরীর নেই। তাকে এভাবে ভয় পেতে দেখে সেই মাথার একজন বলে উঠল, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা আপনাকে চিনি এবং আপনার উদ্দেশ্যও জানি। তাদের মুখে এমন কথা শুনে তিনি একটু চুপ থেকে জিজ্ঞেস করেন, আপনারা কারা? তখন তারা জবাব দেন, আমরা আল্লাহর ভক্ত, কিছু জিন। তখন তিনি মাটিতে বসে পড়েন আর তাদের উদ্দেশ্যে সিজদা দিতে যাবেন। তখন তারা সমস্বরে বলে উঠল, আরে আরে থামুন, এ কি করছেন? আমরা যে গুনাহগার হয়ে যাব। সিজদার মালিক একমাত্র আল্লাহ, আপনি আমাদেরকে সিজদা দিচ্ছেন কেন? তখন তিনি কেঁদে ওঠেন আর তার সন্তান না হওয়ার ঘটনা বলতে লাগলেন। তখন সেই অবয়বগুলোর মধ্যে একজন বলে ওঠেন, আগেই বলেছি আমরা আপনার ঘটনা এবং নিয়ত কি সেটা জানি, কিন্তু আপনি কিছু পাবার আশাই করছেন। মানে আপনার এমন সাধনার উদ্দেশ্য আর স্বার্থ জড়িয়ে আছে এমন দুনিয়াবি কাজে, যার জন্য আল্লাহ এই বিষয়টি হয়তোবা পছন্দ করছেন না। হয়তোবা আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে। আপনি আল্লাহর উদ্দেশ্যেই শুধু ইবাদত বন্দেগী করতে থাকুন, তাহলে আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তখন তিনি জানতে চাইলেন, আমাকে আর কি কি করতে হবে? আমাকে বলে দিন, তাহলে আমি আপনাদের নিকট চিরজীবন কৃতজ্ঞ থাকব। তখন সেই অবয়বটি বলেন, আমরা কেউ কিছু তো করতে পারবো না। সকল প্রশংসা এবং ক্ষমতার মালিক আল্লাহ, তিনি চাইলে সব কিছু সম্ভব। তখন আমার দাদার আব্বা অঝরে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে অন্য একটি মাথা বলে উঠল, কাঁদবেন না, যেহেতু আপনি আমাদের দেখেছেন আর জেনেছেন, সেহেতু আমরা আপনাকে নিরাশ করব না। আল্লাহর ইচ্ছা হয়েছে বলেই আপনি আমাদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু আমাদের যে কিছু শর্ত রয়েছে, আর যেগুলো প্রতিপালন করা কোনো পুরুষ মানুষের জন্য অনেক অনেক কঠিন। আপনি কি পারবেন সেগুলো? যদি পারেন তাহলে আমরা শর্তগুলো বলতে পারি, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। যদি আমরা আপনাদের কোনো উপকার করতে পারি আপনার পরিবারের, তাহলে আমরাও পরকালে আল্লাহর দরবারে মুক্তির কোনো একটি রাস্তা পেয়ে যাব। কারণ আল্লাহ পরকালে কাকে কোন বিষয়ে ধরে ফেলবেন আমরা কেউ জানি না। তখন কোনো নেক কাজের উদ্দেশ্যে যদি বা নেক কাজের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, তাই আমরা আপনার উপকার করব, কিন্তু এই শর্তগুলো না মানলে আমরা আপনার কোনো উপকার করতে সক্ষম হব না। কারণ আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। তখন আমার দাদার আব্বা বলেন, আমি সন্তান পেতে আপনাদের যে কোনো শর্ত মানতে রাজি আছি। সেই সত্তাগুলো তাদের শর্তগুলো বলতে থাকেন। 1 নম্বর শর্ত, আজ থেকে 41 দিন পর আপনার সহধর্মিণী গর্ভবতী হবেন। 2, আপনি এবং আপনার সন্তানের বয়স হবে 60 বছর। আপনার সন্তানের বয়স 41তম দিন থেকে সকল অশুচি ও অপবিত্র বিষয় থেকে নিজেকে আপনি দূরে রাখবেন, এমনকি নিজের স্ত্রীরও কাছে আপনি যেতে পারবেন না। প্রত্যেক ফরজ নামাজ এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। জ্ঞাতসারে কোনো পাপ কাজের দিকে ধাবিত হবেন না। আপনার কাছে কেউ সাহায্যের জন্য আসলে তাকে ফিরিয়ে দেবেন না, এবং আমাদের কথা কাউকে জানানো যাবে না। এবং মৃত্যুর পর আমাদের 5 জনের 3 জন চলে যাবে, বাকি 2 জন আপনার সন্তানের সাথে থেকে যাবে। এসব শর্ত বলার পর তারা দাদার আব্বাকে 3 দিন সময় দেন চিন্তা করে জানানোর জন্য।
3 দিন পর দাদার আব্বা আবার তাদেরকে সালাম দিয়ে তাদের শর্তে রাজি আছেন বলে সম্মতি জানান। তারাও দাদার আব্বাকে দোয়া করে বিদায় নেন। ওই দিনের 41তম দিন পরে দাদার আম্মা গর্ভবতী হন এবং নির্দিষ্ট সময় দাদার জন্ম হয়। দাদার বয়স যখন 41 দিন তখন থেকেই আমার দাদার আব্বা ওনার স্ত্রী থেকে আলাদা থাকা শুরু করেন এবং আমার দাদার আম্মা নারী জীবনের সবচেয়ে বড় উপহার আল্লাহর দেয়া আমার দাদাকে পেয়ে হাসি মুখেই তার স্বামীর থেকে আলাদা থাকা শুরু করেন। বাড়ির অন্যান্য সদস্যরা এত কিছু জানতেন না, কেননা তারা আলাদা থাকলেও আচরণে তা কখনোই ফুটে উঠত না। বেশ হাসি খুশি এবং আনন্দের দিন কাটছিল তাদের। এদিকে আমার দাদার আব্বা ধীরে ধীরে নিজের মধ্যে অলৌকিক কিছু চিহ্ন অনুভব করতে লাগলেন। মানে কেউ কোনো সমস্যার কথা বললে তিনি তার সমাধানে সেই জিনরূপী সত্তাদের থেকে সমাধান পেয়ে যেতেন। কোনো জিনিস হারিয়ে গেলে কোথায় আছে তা নির্দিষ্ট করে বলা, এমনকি শাস্তি না দেওয়া শর্তে সেই চোরের নাম সহ বলা, জিনপরির আছর কাটানো, তাবিজ কবজের বালাই থেকে রক্ষাসহ যাবতীয় অতি প্রাকৃতিক বিষয়ের তিনি সমাধান দিতে থাকেন। ফলে মানুষের কাছে তিনি দ্রুতই পরিচিতি পেয়ে যান। এদিকে আমার দাদাও আচার আচরণ জ্ঞান গরিমায় অন্য বাচ্চাদের তুলনায় অধিক পারদর্শী হতে থাকেন। দাদার বয়স যখন 20 বছর তখন দাদার আব্বা তাকে ডেকে সবকিছু খুলে বলেন। বলা বাহুল্য এতদিনে আমার দাদাও বেশ নামাজ কালামি আর কোরআনের হাফেজ হয়ে গেছেন। এক রাতে আমার দাদার আব্বা দাদাকে সেই জিনের সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম দেখা আমার দাদা জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তী কয়েকদিন পরে ধীরে ধীরে তিনিও তাদের সাথে অভ্যস্ত হয়ে যান এবং তাদের কথা মতো 25 বছর বয়সে দাদাকে বিয়ে করানো হয়। আমার দাদাকেও সেই সব শর্ত পালনের জন্য বলা হয়। এদিকে 60 বছর পূর্ণ হবার পরের দিনই রমজান মাসের শবে কদরের রাতে আমার দাদার বাবা ইন্তেকাল করেন। আমার দাদাও বিভিন্ন পরীক্ষার মধ্যে গিয়েছেন। বিয়ের পর থেকে 12 বছর আমার দাদাও নিঃসন্তান ছিলেন। আর এ সময় সেসব জিনেরাও তার থেকে দূরে ছিলেন, তাকে পরীক্ষা করতেন। তার নামাজ পড়া কখনোই বাদ ছিল না। দেখা যেত দাদা খেতে বসেছেন, হঠাৎ এক ভিখারি এসে তার ভাত খেতে চাইছে। বাজার থেকে মাছ কিনে নিয়েছেন, পথে সব বাজার সদাই কোনো ভিখারি চেয়ে বসেছে। রোজার সময় সেহরির সময় হঠাৎ তার ঘুম চলে এসেছে, ফলে কিছু না খেয়েই তার রোজা রাখতে হয়েছে। আবার এমনও হয়েছে নামাজে দাঁড়িয়ে তিনি তার সামনে হঠাৎ অপরূপ সুন্দরী নারী দেখেছেন। এমন অনেক কঠিন পরীক্ষার পরে দীর্ঘ 12 বছর পর আমার দাদি গর্ভবতী হন এবং আমার আব্বা জন্ম নেন। এদিকে সময়ের সাথে শর্ত অনুযায়ী আমার বাবার বয়স 41 দিনের পর থেকে আমার দাদাও আমার দাদি থেকে আলাদা থাকতে শুরু করেন। আমার বুদ্ধি হবার পর দেখতাম দাদা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, একদম ফিটফাট থাকতে পছন্দ করতেন। সাদা পাঞ্জাবি, হাতে তসবিহ, মাথায় টুপি, মৃদুস্বরে কথা বলা, মুচকি হাসা, ধীরে ধীরে খাওয়া, মানে সবকিছুই অন্য মানুষ থেকে অনেক আলাদা মনে হতো। তাকে দেখলেই মনের মধ্যে এক ধরনের আলাদা ভক্তি জাগতো। আমার আব্বা একটু অন্য টাইপের ছিলেন, মানে ওনার বাপ দাদা থেকে ভিন্ন, একটু চঞ্চল, দুরন্ত আর একটু অগোছালো। এটার পেছনেও একটা কারণ রয়েছে। যেহেতু আমার দাদার কাছে সেই 5 জন জিনের 2 জন ছিলেন, সেহেতু তাদের শক্তি সামর্থ্য অনেকটাই কমে গিয়েছিল। সাথে তাদেরও যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল। একবার এক হিন্দু পরিবারে নতুন ঘর তৈরির সময় প্রথম পিলার স্থাপনের সময় এক শ্রমিকের পায়ে পেরেক ঢুকে রক্ত পড়ে যায় সেই পিলারের গর্তে, এবং সেই রাতেই এক যক্ষের উদ্ভব হয়। সে ওই পরিবারের ছোট মেয়ের শরীরে নিজেকে ঢুকিয়ে নেয় আর সবাইকে বলতে থাকে, এটা আমার ভিটা, তোরা চলে যা, নয়তো আমি কাউকে ছাড়ব না। নতুন রক্তে আমি মুক্ত হয়েছি, এতদিন আমি বন্দী ছিলাম এই মাটির নিচে। মেয়েটা এই বলে নিজের হাতে মাটি খামচে খেতে থাকে আর পশু পাখির রক্ত এনে দিতে বলে। সেই হিন্দু পরিবার উপায় না দেখে দাদার কাছে নিয়ে আসেন। যেহেতু আমার দাদাও কিছু অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন, সেহেতু তিনি অনেক ঝাড়ফুঁক করে আর পানি পড়া দিয়ে মেয়েটিকে রক্ষা করেন। কিন্তু বিপত্তি ঘটে ওখানেই। দাদার সাথে থাকা জিন দুটি দাদাকে বলেন যে এই যক্ষ অনেক শক্তিশালী। যেহেতু এতদিন সে মন্ত্রের মাধ্যমে বন্দী ছিল, সেহেতু তার বয়স একটুও কমেনি, ফলে তার শক্তি সামর্থ্য অনেক বেশি তাদের তুলনায়। কেননা তারা আবার বয়স্ক হয়ে গিয়েছিলেন। তারা দাদাকে সতর্ক করেন যে বাড়ির সবাই সাবধানে থাকেন, সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বের না হয়।
তো এর কিছুদিন পরে পূর্ণিমার রাতে চাঁদের আলোতে গ্রামের ছোট ছেলে মেয়েরা বলেছিল যে খেলছিল, তো আমার আব্বাও আমার দাদি নামাজে থাকা অবস্থায় বাড়ির বাইরে চলে আসে আর অন্য বাচ্চাদের সাথে খেলতে থাকে। এক পর্যায়ে লুকোচুরি খেলতে খেলতে আমার আব্বা কোথায় লুকায় সেটা আর কেউ জানে না। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আমার দাদা আসনে বসার পরেও সেই জিন দুটো আর হাজির হয় না। একমাত্র সন্তানকে হারিয়ে আমার দাদির তো অনেক খারাপ অবস্থা। পুরো গ্রামের সবাই অনেক খুঁজতে থাকে চতুর্দিকে, কেউ কেউ আবার পুকুরেও খোঁজ করতে থাকে, কিন্তু আমার আব্বাকে আর পাওয়া যায় না। সেই ছোট ছেলে মেয়েদের মধ্যে থাকা এক মেয়ে তার বাড়ির লোকদের বলে যে সে আমার আব্বাকে নাকি দেখেছে। কালো একটা লোক আমার আব্বাকে নাকি পা ধরে টেনে বাড়ির পাশে থাকা নারকেল গাছে তুলে নিচ্ছে। যেহেতু মেয়েটা ছোট সেহেতু তার কথা কেউ তেমন গুরুত্ব দেয় না। এদিকে ঘটনার পরের দিন আবার আমার দাদা তার জিনদের ডাকতে থাকে এবং অনেকক্ষণ পর হঠাৎ একজন জিন এসে দাদাকে বলেন তাকে ধরতে পারিনি এখনো। এই বলে তিনি আর কোনো কথা না বলেই অদৃশ্য হয়ে চলে যায়। কাকে ধরতে পারিনি, কি হয়নি, এই বিষয়গুলো আর কিছু বলে না। দাদা আমার দাদিকে শান্ত হতে বললেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলেন। এই ঘটনা 3 দিন পরে আমার চাচার বাড়ির নারকেল গাছে নারকেল পাড়ার জন্য এক গাছি আমাদের বাড়ির পাশের একটা নারকেল গাছের উপরে যখন ওঠে, তখন ওই পাশের গাছের চূড়ায় যখন তার চোখ যায় তখন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠেন। বলে আরে ওইটা কি রে, ওইটা কি? তখন নিচে থাকা সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। তিনি বলেন পাশের ওই নারকেল গাছের একদম চূড়ে একটা বাচ্চা শুয়ে আছে এক পাশে কাত হয়ে। তখন সবাই তাড়াতাড়ি সেই গাছের নিচে যায় আর সেই গাছি সহ আরও একজন সেই নারকেল গাছের উপরে উঠে দেখতে পান আমার আব্বাকে কে যেন মাকড়সাল জালে জড়িয়ে গাছের চূড়ায় ঘুম পাড়িয়ে রেখেছে। পরে সেই ছোট মেয়েটির পরিবারের লোকজন সবকিছু খুলে বলেন এবং মেয়েটির কথা সত্যি বলে মেনে নেয়। এদিকে আমার দাদা এসে আমার আব্বাকে পানি পড়া ছিটিয়ে জ্ঞান ফেরান। জ্ঞান ফিরে আমার আব্বা পাখির ছোট বাচ্চার মতো উপরের দিকে হা করে তাকিয়ে কি যেন খেতে চাইছিল। পরে আমার দাদা তার মুখে পানি পড়া দিতেই আমার আব্বা পুরোপুরি জ্ঞান ফিরে পান। আমার দাদি আমার আব্বাকে জড়িয়ে অনেক কান্নাকাটি করেন। সেদিন রাতে আব্বার অনেক জ্বর আসে। জ্বর 2 দিন থাকে, আস্তে আস্তে জ্বর কমেও যায়, কিন্তু আমার আব্বা কেমন জানি অন্যরকম হয়ে যায়। মুখের ভাষায় তোতলানো ভাব চলে আসে। সুস্থ সুন্দর বিচক্ষণ একটা ছেলের এই অবস্থা দেখে সবাই মন খারাপ করেন, কিন্তু সে যে বেঁচে আছে এবং তাকে ফেরত পাওয়া গেছে এজন্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন সবাই। 3 দিন পর আমার আব্বার কাছে সেই দুজনের একজন জিন ফেরত আসে এবং বলেন যে তাদের সাথে যুদ্ধ করে, মানে সেই যক্ষ যে ভয়ানক জিন তার সাথে যুদ্ধ করে এই 2 জন জিনের একজন ইন্তেকাল করেছেন। পরে একজন জিন আমার দাদাকে আমার আব্বার সাথে কি হয়েছিল তা বলেন। সেই জিনটি বলেন আমার আব্বাকে সেই রাতেই যক্ষটি মেরে ফেলত, কিন্তু যেহেতু সেই জিনেরা তাকে সবসময় ধরতে তাড়া করেছে ফলে সে পালিয়েছিল। আমার আব্বাকে যখন বন্দি করেছিল তখন থেকেই সেই নারকেল গাছেই ছিল। পরে 3 দিন পরে তারা সেই যক্ষটিকে ধরে ফেলেন এবং তুমুল লড়াই করে একজন মারা যান। সেই অপর জিনটি দাদাকে এরকম আর কোনো কঠিন কাজ করতে নিষেধ করেন এবং বলেন আমি নিজেও এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছি, আমাদের পঞ্চবলয় ভেঙে গেছে আরো বহু আগেই, আমার তেমন শক্তিও নেই। আর আমার সাথে থাকা আমার সহযোগী সেও আপনার সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। মারা যায়নি, তিনি শহীদ হয়েছেন। তাই আপনি জিন তাড়ানোর কাজ আর করবেন না, কারণ যে জিনকে আপনি তাড়াবেন সে সহ তার আত্মীয় স্বজন সাঙ্গপাঙ্গ ওরা ফেরত এসে আপনাকে অ্যাটাক করবে। আমার একার পক্ষে সেগুলো ট্যাকেল দেওয়া সম্ভব হবে না, কিন্তু ছোটোখাটো তদবির দিয়ে মানুষকে সাহায্য করবেন। আর আপনার ছেলে আর কোনোদিনই স্বাভাবিক হতে পারবে না, কেননা ওই যক্ষটি এক অশুভ পানি খাইয়ে সেখানে বন্দি করে রেখেছিল। আর আপনার বয়সের সাথে সাথে আমারও যাওয়ার সময় চলে এসেছে। আমার পরে আর কেউ আপনাদের কারো সাথেই আর থাকবে না, এই কারণে আর জিনের চিকিৎসা আপনি আর করতে পারবেন না।
পরে সে রাতে আমার দাদা অনেক কান্নাকাটি করেন। এরপর থেকেই দাদা জিন ভূত তাড়ানোর আর কোনো কাজ করতেন না, কিন্তু ছোটোখাটো তদবির করতেন। আর যুগের আধুনিকতার সাথে সাথে জিন ভূত তাড়ানোর কাজও কমে আসে, অথচ এই অব্যর্থ ছোটোখাটো তদবিরের, যেমন দুঃস্বপ্ন, রাতে ভয় পাওয়া, ছোট বাচ্চার অহেতুক কান্না, বহুদিনের পুরনো রোগ নিরাময় ইত্যাদির মাধ্যমে দাদা এক নামে পরিচিতি পান। এভাবে দিন, মাস, বছর কেটে যায়। আমার আব্বাকে 25 বছর বয়সে বিয়ে করানো হয়। আব্বা আগের থেকে কিছুটা সুস্থ হলেও পুরোপুরিভাবে আর কখনোই সুস্থ হতে পারেননি। তার কথায় তোতলানো ভাব রয়ে যায়, আর আচরণে থাকে অসামঞ্জস্যতা। দাদার মৃত্যুর সপ্তাহখানেক আগে আমাকে আর আমার আব্বাকে ডেকে সব ঘটনা খুলে বলেন। আমি আজও অবাক হই। দাদা কখন মারা যাবেন তিনি জানতেন। তিনি বলতেন 60 বছর পূর্ণ হলে তিনি ইন্তেকাল করবেন। মৃত্যু পথযাত্রী কাউকে এত সহজ সাবলীল থাকতে জীবনে কখনো কাউকে দেখিনি। ঠিকই 60 বছর পূর্ণ হলে ভাষা আন্দোলনের রমজান মাসের প্রথম জুমাবারে জুমার নামাজের পরে দাদা ইন্তেকাল করেন। আর 2000 সালের 14 জানুয়ারি আমার আব্বু ইন্তেকাল করেন। বলা বাহুল্য, দাদা প্রায়ই 3 থেকে 4 বছর শয্যাশায়ী ছিলেন, কিন্তু নামাজের সময় তাকে তুলে বসিয়ে দিতে হতো। এসব কাজ আমিই করতাম। দাদা আমাকে শরীর বন্ধ করার কিছু তদবির দিয়ে গেছেন, আর বলেছিলেন এই পবিত্র কোরআন শরীফেই সর্বরোগ সর্ববাধার সমাধান রয়েছে। আমাকে বলতেন, যতই কোরআন পাঠ করবি ততই নিজেকে জানবি, যেদিন কিছু জানতে পারবি সেদিন থেকেই মানুষের উপকার করবি। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, অসাধারণ একটি ঘটনা, যে জিনরা কিভাবে মানুষকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়ে দেয়। আমরা শুধু দেখি যে জিনদের সাথে যুদ্ধ করতে গিয়ে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়, মানুষও মারা যায়, কিন্তু এমনও জিন রয়েছে যারা মানুষকে বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণকে বিলিয়ে দেয়। তো এই ঘটনাটি তার একটি জলজান্ত দৃষ্টান্ত। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমাদের আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আশা করছি আমাদের এই এপিসোডটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।